হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে আমি আশা করছি তোমরা যে আসন্ন কেপিএসআই যে এক্সামিনেশনটা রয়েছে তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি শুরু করেছো অলরেডি, এবং সেই প্রস্তুতি যাতে আরও তুঙ্গে হয় সেই জন্য আমি আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি, তোমাদের সাথে প্র্যাকটিস করব, তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সেটাকে ফলো করো, দেখবে তোমাদের এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেবো সেখান থেকে কিন্তু প্রচুর কমন প্রশ্ন পাবে, যেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সামে কিন্তু তোমরা সফল হবে, সেটাকে অ্যাটেন্ড করতে পারবে। তো ভালো করে সেগুলোকে খেয়াল করো এবং ভালো করে আমার সাথে সেগুলোকে ফলো করতে থাকো। চলো তাহলে আমরা আজকে কন্টিনিউ করি, কী কী প্রশ্ন উত্তর জানবো এবং সেই সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমি নিয়ে আসছি, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে কোন শিল্পে? যথারীতি 4টে শিল্প দেওয়া রয়েছে: টেক্সটাইল শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, অটোমোবাইল শিল্প। আচ্ছা, তোমাদের কি মনে হয় কোন শিল্পে সব থেকে বেশি মানুষ নিযুক্ত রয়েছে? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে কি টেক্সটাইল শিল্প। এই যে টেক্সটাইল শিল্প রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ মানুষ এই শিল্পের সাথে যুক্ত। অর্থাৎ ভারতের অর্থনীতির আমি যদি প্রথম অবস্থান দেখি তাহলে কি হবে? কৃষিকাজ, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, এটা গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি, যেটি কিনা অর্থনীতির একটা প্রথম স্থানে অধিকার করছে। দ্বিতীয় বৃহত্তম আমরা যদি দেখি কৃষির এই শিল্পর ক্ষেত্রে কি টেক্সটাইল শিল্প, এটি ভারতীয় অর্থনীতিতে একটা অনন্য অবস্থান দখল করে। এই শিল্প উৎপাদনের প্রায় 14% কিন্তু উৎপাদনে সহায়তা করছে। প্লাস এখানে যদি কর্মসংস্থানের কথা বলি তাহলে কত মানুষ এখানে সরাসরি নিযুক্ত, তো আইডিয়া করতে পারবে প্রায় 35 মিলিয়ন কিন্তু ব্যক্তি সরাসরিভাবে এই টেক্সটাইল শিল্পের সাথে যুক্ত। ঠিক আছে, এবং এইখান থেকে যে বৈদেশিক মুদ্রা আয় করা হয় তার প্রায় 24.6% যেটা রয়েছে সেটা উল্লেখযোগ্যভাবে অবদান রাখে এতে। ক্লিয়ার? আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্বের সংসদ হিসেবে বিবেচিত হয়? জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে পরিচিত হয় বা বিবেচিত হয়? 4টে অপশন দেওয়া আছে: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক পরিষদ বা আন্তর্জাতিক আদালত যেটা, বা ট্রাস্টি কাউন্সিল বা পরিষদ, নাকি কোনটা? তো এখানে উত্তর হবে কোনটা? সাধারণ পরিষদ, যেটা জাতিসংঘের সংসদ বিশেষ। এবারে এই সম্বন্ধে কিছু একটা তথ্য জেনে নিই। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, যেটা জাতিসংঘের প্রধান 6টি শাখার মধ্যে এটা একটা অন্যতম জাতিসংঘ সাধারণ পরিষদ। এবার এটা কি নিয়ে আলোচনা করে? মেনলি বিশ্বের যাবতীয় যে সদস্যভুক্ত যে বিশ্বে বৈশ্বিকভাবে এটি সাধারণ পরিষদ নামে পরিচিত, তার সাথে জাতিসংঘের যে সদস্যভুক্ত সকল রাষ্ট্র রয়েছে সেখানে সমমর্যাদা আর প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে কিন্তু এখানে অবস্থান করছে। বুঝলে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? আমাদের যে আরবিআই রয়েছে বা রিজার্ভ ব্যাংকের প্রধান যিনি, তার এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। কি কি অপশন দিয়েছে? প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান ব্যাংকিং অফিসার বা উপরের কোনোটি নয়। উত্তর হবে কোনটা? উপরের কিন্তু কোনোটি নয়। ভারতের যে অ্যাকচুয়ালি রিজার্ভ ব্যাংকের গভর্নর যিনি, তাকে কিন্তু তিনি হলেন এই অর্থনৈতিক প্রতিষ্ঠানটির মুখ্য কার্যবাহী কর্মকর্তা, যেখানে ভারতীয় টাকার কাগজি যে মুদ্রাসমূহ বলে তাতে তাদেরই হস্তাক্ষর থাকে। সাধারণত গভর্নরের যে কার্যকাল 3 বছর। এই তালিকায় ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন আর বর্তমান কার্যরত গভর্নরদের একটা তথ্য দেওয়া রয়েছে। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে রিজার্ভ ব্যাংকের গভর্নর যিনি, তিনিই কিন্তু তাহলে মুখ্য কার্যবাহী কর্মক্ষমতা, এটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় পয়েন্ট কি জানলাম? এই গভর্নর যিনি থাকেন বা নিযুক্ত হন তার কার্যকাল কত? 3 বছর। ক্লিয়ার? এই পরবর্তী আমরা জানবো যে ভারতের যে আরবিআই মানে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তার মোট কার্যাবলী কি কি কাজ মূলত করে থাকে। প্রথম, ব্যাংক নোট প্রচলন বা তার নিয়ন্ত্রণ করা, আর্থিক স্থিতাবস্থায় ভারতে যাতে বজায় থাকে সেই জন্য স্বার্থে মজুদ অর্থ রক্ষা করা, দেশের স্বার্থে মুদ্রা ঋণ নিয়ন্ত্রণ করা ইত্যাদি বিভিন্ন কার্যাবলী কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের পড়ে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর আমরা আসি চলে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় বা তার কার্যকরী হওয়ার সালটা কোনটা? 4টে অপশন রয়েছে: 55, 1951, 1960, 1965। সঠিক উত্তর কোনটা হবে?
আমরা সবাই জানি, ইতিহাসে পড়ে এসেছি, যেটি কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট সাল 1951। এই সালে চালু করা হয়েছিল 1951 থেকে 56 বছরে টোটাল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই যে পরিকল্পনা হয়েছিল এর কতগুলো ভাগ রয়েছে, 1966 থেকে 1969 হয়েছে একটা, 1978 থেকে 1980-তে একটা হয়েছে, আর 1991 থেকে 92-এর মধ্যে একটা হয়েছে। ঠিক আছে, এই যে 3টে বিরতি ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা। আর এই দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা হয়েছিল সেটা কবে হয়েছিল? 2012 থেকে 2017 সালে। এটা কার নেতৃত্বে হয়েছিল? মনমোহন সিংয়ের নেতৃত্বে কিন্তু এই পঞ্চবার্ষিক পরিকল্পনা বা দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সেটা হয়েছিল রূপায়িত। ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলছে? পৃথিবীর বৃহত্তম মানব সৃষ্ট খাল কোনটা? মানব সৃষ্ট খাল বলতে কৃত্রিম উপায়, কিন্তু এই খাল সৃষ্টি হয়েছে প্রাকৃতিক উপায় নয়। তাই এখানে 4টে অপশান দিয়েছে, রাইন খাল, পানামা খাল, সুয়েজ খাল, উপরের কোনোটিই নয়। উত্তর হবে কোনটা? সুয়েজ খাল কিন্তু আমাদের আপাতভাবে এটা দীর্ঘতম বা বৃহত্তম মানব সৃষ্ট খাল হিসেবে বলা হয়ে থাকে। যেখানে ক্যানাল অফ ফার্স, এখানে দেখো রেড দিয়ে আমাদের এখানে ইন্ডিকেট করা রয়েছে, এখান থেকে ভালো করে বুঝতে পারবে সুয়েজ খালের যে অবস্থান। এবার চলো আমরা সুয়েজ খাল সম্বন্ধে একটু জেনে নিই। 1858 সালে এই খালটি নির্মাণ করেছেন কে? ফার্ডিনান্ড দে লেসেপ্স। ফার্ডিনান্ড দে লেসেপ্স। কত সাল? 1858। এই সালে কিন্তু সুয়েজ খাল কোম্পানি গঠন করে। 1859 থেকে 69 খালটির নির্মাণ কাজ শুরু হয়। 17 নভেম্বর 69 আনুষ্ঠানিকভাবে এটাকে খুলে দেওয়া হয়। এটি দিয়ে কিন্তু মেনলি জাহাজ কোথায় যায় না, কোনখানের মধ্যে দিয়ে, কোন অঞ্চলে বা কোন সাগরের মধ্যে দিয়ে এটি চলাচল করে? ভূমধ্যসাগর, লোহিত সাগরের মধ্যে দিয়ে। এটি উত্তর আটলান্টিক আর উত্তর ভারত মহাসাগরের মধ্যে সরাসরি চলাচল করে। ঠিক আছে, যার মধ্যে এই যে দুটো অঞ্চলের ক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক আদান প্রদান মেনলি সুয়েজ খালের ওপরই কিন্তু ডিপেন্ড করে চলে। এইবার আমরা পড়ব সুয়েজ খালের প্রসঙ্গে। আমরা যদি এই যে তথ্য জানলাম দীর্ঘতম খাল, এই সুয়েজ প্রসঙ্গে আরও একটা ইনফরমেশন আমাদের জেনে নিই আমরা চট করে, যেটা পরীক্ষায় আসতে পারে। এই যে বিশ্বের দীর্ঘতম এখন গ্র্যান্ড খাল রয়েছে, যেটা দৈর্ঘ্য কি 1770 কিলোমিটার। এটা কিন্তু একটা প্রাচীনতম কৃত্রিম খাল। এর একটা অন্য নামও রয়েছে, বেইজিং হাংজো গ্র্যান্ড খাল। ঠিক আছে, কোথায় অবস্থিত? নাম শুনেই বুঝতে পারছো আশা করি সবাই। চীনের বেইজিং আর হ্যাংচং এই দুটোর মধ্যবর্তী ঠিক স্থানে এই খালটা রয়েছে। আর বিশ্বের যে দীর্ঘতম প্রাচীনতম খাল যদি বলা হয় তাহলে এই খালটার নামকরণ করা হয়। আর এইটি কিন্তু চীনের একটা বিখ্যাত পর্যটক গন্তব্যস্থল হিসেবেও চিহ্নিত করা যেতে পারে। ক্লিয়ার? চলো এবার আমরা পরেরটায় যাচ্ছি। পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কি বলা হয় থাকে? কি বলে আমরা এটাকে অভিহিত করতে পারি? উদারীকরণ, বিশ্বায়ন, শিল্পায়ন না ব্যক্তিগতকরণ, যেটা আমরা বলি প্রাইভেটাইজেশন। তো উত্তর হবে এখানে প্রাইভেটাইজেশন বা যেটা ব্যক্তিগতকরণ। ঠিক আছে, ব্যক্তিগতকরণ এমন একটা ব্যাপার যেটা কি না পাবলিক সেক্টরে এখানে বিলগ্নীকরণ করা হয়, অর্থাৎ বিভিন্ন জিনিস হতে পারে যেগুলি সরকারি খাত থেকে বেসরকারি খাতে ট্রান্সফার করা হচ্ছে বা কিছু স্থানান্তরিত করা হয়, যেটা কখনো কখনো নিয়ন্ত্রণহীনতার প্রতিশব্দ হিসেবে ব্যবহার হয়। যখন একটা ভারী নিয়ন্ত্রিত প্রাইভেট কোম্পানি বা শিল্প কম নিয়ন্ত্রিত হয়ে থাকে বা সরকারি কার্যাবলী পরিষেবাগুলিও বেসরকারীকরণ করা যেতে পারে, যেটাকে আমরা বলছি অন্যভাবে ফ্র্যাঞ্চাইজিং বা আউটসোর্সিং নামে পরিচিত হয়। এই ক্ষেত্রে আমরা যদি দেখি বেসরকারি সংস্থাগুলিকে সরকারি কর্মসূচি বাস্তবায়ন বা সরকারি পরিষেবাগুলোর দায়িত্ব নেওয়া হয়, যা পূর্বে রাষ্ট্রচালিত সংস্থাগুলির পরিধি ছিল। যার কিছু উদাহরণ রাজস্ব সংগ্রহ করা, আইন প্রয়োগ করা, জল সরবরাহ করা বা কারাগার ব্যবস্থাপনা। এই টোটালটাই কিন্তু ফ্র্যাঞ্চাইজিং বা আউটসোর্সিং হিসেবে এই সংস্থাগুলির কার্যাবলীর অন্তর্ভুক্ত রয়। ঠিক আছে, চলো এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জিরো আওয়ার কি? যখন জিরো আওয়ার বলতে কোন সময়টাকে বোঝানো হয়? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয় না, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি উত্থাপিত হয়? সকাল আর বিকালের সেশনের মধ্যবর্তী সময়, নাকি যখন লোকসভাতে কোনো অর্থ বিল পেশ করা হয়? কোন সময়টাকে জিরো আওয়ার বলা হয়ে থাকে? আচ্ছা, যখন সংসদে প্রশ্নকাল করা হয়, প্রশ্নকালের যে পরবর্তী সময় সেটাকে জিরো আওয়ার বলে। রাজনৈতিক পরিভাষায় যদি বলো তোমরা, তাহলে জিরো আওয়ার বলতে প্রশ্নোত্তর পর্ব বা তর্ক বিতর্ক পর্ব। জিরো আওয়ারটি প্রশ্নকাল যখন শেষ হচ্ছে ঠিক তারপরই শুরু হয় দিনের আলোচ্যসূচি গ্রহণ হওয়া পর্যন্ত যে সময়টা স্থায়ী। অর্থাৎ
প্রশ্নকালের ঘন্টা আর আলোচ্যসূচির মধ্যে একটা সময়ের যে ব্যবধান সেটা কি বলছে 0 আওয়ার। ক্লিয়ার? আচ্ছা, বিশ্বের বৃহত্তম ফুল কোনটা? পদ্ম, র্যাফলসিয়া, জায়ান্ট ক্যাকটাস নাকি উপরে কোনোটি নয়? বিশ্বের বৃহত্তম ফুল আমরা হচ্ছে জানি র্যাফলসিয়া। এই দেখো এই চিত্রে আমরা দেখেই বুঝতে পারছি এর যে বর্ণটা যেমন সুন্দর, এ দেখো চারদিকে আমি যদি ভেতরের অংশটা দেখি এটা যেমন বড়, পাপড়িগুলো সেরকম বৃহৎ, তো এটা কিন্তু বিশ্বের একটা বৃহত্তম ফুল, তাই তো? এবার এই র্যাফলসিয়া প্রজাতির যে ফুল রয়েছে সেটি কুড়ি মাটি থেকে বা সরাসরি তাদের হোস্ট গাছের নিচ কাণ্ড থেকে উঠে আসে ডাইরেক্ট, আর এটা বিশ্বের সবচেয়ে বড় ফুল হিসেবে চিহ্নিত। 1791 থেকে 1794 সালের মধ্যে জাভাতে থাকাকালীন পশ্চিম ইউরোপীয়রা কিন্তু প্রথম ফরাসি সার্জন আর প্রকৃতিবিদ লুই ডেস্টাম্পের কাছ থেকে এই যে প্রজাতি রয়েছে র্যাফলসিয়া প্রজাতির উদ্ভিদ সম্পর্কে জানতে পেরেছিল, কিন্তু 1803 সালে ব্রিটিশদের দ্বারা এটি বাজেয়াপ্ত করা হয় এবং চিত্র 1800 সাল পর্যন্ত পাশ্চাত্য বিজ্ঞানের কাছে উপলব্ধ ছিল না যদিও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি, মাই লাইফ যে আত্মজীবনীটা রয়েছে সেটা কার লেখা? ডক্টর এপিজে আব্দুল কালাম, রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিন্টন না হিলারি ক্লিন্টন? তাহলে মাই লাইফ যে আত্মজীবনী রয়েছে এটা কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম আর বিল ক্লিন্টন দুজনেরই কিন্তু আত্মজীবনী মাই লাইফ নামে পরিচিত। অর্থাৎ মাই লাইফ নামে দুটি আত্মজীবনীমূলক গ্রন্থ, একটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেকি রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের লেখা আর অন্যটা হলো ভারতের সাবেকি রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের লেখা মাই লাইফ। তাহলে দুটোই কিন্তু দুজনের, তো উভয়ই হতে পারে উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনগুলো? নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প না অক্সিজেন? উত্তর হবে কি? সঠিক উত্তর হবে আর্গন, AR। আচ্ছা, এই নিষ্ক্রিয় গ্যাস সম্বন্ধে আমরা বলি যে এই যে দেখো প্রত্যেকটা গ্যাস রয়েছে ছটা গ্যাস, অর্থাৎ হিলিয়ামের সংকেত হচ্ছে He, নিয়নের Ne, আর্গনের AR, ক্রিপ্টনের KR, জেননের Xg আর রেডনের Rn। এই ছটা গ্যাসকে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম এই গ্যাসগুলোকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলবো আমরা? বায়ুমণ্ডলে তো প্রচুর গ্যাস রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তো সেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে না। কিন্তু এই যে স্পেসিফিক ছটা গ্যাস, এই গ্যাসগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস কেন বলবো? কেননা কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু এরা অংশগ্রহণ করে না, অর্থাৎ এরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়াও করে না, ঠিক আছে? তো সেই জন্য এরা স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে এদের অভিজাত গ্যাস বা মহান গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়ে থাকে। এই ছটা গ্যাসকে রাসায়নিক বিক্রিয়ায় যেহেতু অংশগ্রহণ করে না সেই জন্য এগুলো নিষ্ক্রিয়, কোনো রিয়াকশন করে না। তো এই যে প্রত্যেকটা ছটা গ্যাস, এই ছটা গ্যাস কী রকম পরিমাণে বায়ুমণ্ডলে রয়েছে, যেমন হিলিয়াম রয়েছে 0.0005, একদমই কম, নিয়ন 0.0015, আর্গন যদি দেখো 0.9320, একটু বেশি, মানে যত নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আর্গন আর সবচেয়ে কম রয়েছে জেনন 0.00001। তো এই সম্বন্ধে কিন্তু একটু ভালো করে এগুলো নজর করো বা খেয়াল করো, এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? চারটি অপশন, জলবিদ্যুৎ, সৌরশক্তি, জ্বালানি কোষ, বায়ুশক্তি। তো এর মধ্যে আমরা যদি দেখি জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ুশক্তি তিনটেই কিন্তু পুনর্নবীকরণযোগ্য, মানে রিনিউয়েবল সোর্স, এদের কোনো শেষ নেই, ঠিক আছে? তাই আমরা, আর বাকি যে জ্বালানি কোষ রয়েছে, জ্বালানি তো শেষ হতেই পারে, তো এটা কিন্তু নন রিনিউয়েবল সোর্স, অর্থাৎ রিনিউয়েবল সোর্সের মধ্যে এই অংশটা পড়ছে না, জ্বালানি শক্তি কিন্তু রিনিউয়েবল সোর্সের মধ্যে পড়ছে না। এবার পুনর্নবীকরণযোগ্য শক্তি কাকে বলছে? এটি এমনই একটি শক্তি যেটি প্রাকৃতিক প্রক্রিয়া থেকে সৃষ্ট হয় এবং অবিচ্ছিন্নভাবে সেটা প্রকৃতিতে পুনরায় পূরণ হয়ে যায়, যার কোনো শেষ নেই, যেটি কখনো কমে না, সেটাই হচ্ছে কি রিনিউয়েবল সোর্সের উল্লেখযোগ্য উদাহরণ, যেমন সূর্যালোক, জল, বাতাস, জোয়ার, ভূতাপীয় তাপ ইত্যাদি। আচ্ছা, এবার আমরা যাই পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল না মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু না সুভাষচন্দ্র বসু? তাহলে উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি 1947 জুলাই মাসে রাজ্য বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একটি গণতান্ত্রিক স্বশাসিত ভারতের সাথে 562টি স্বাধীন রাজ্যকে একত্রীভূত করার কাজটিকেও পরিচালনা করে থাকেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সবচেয়ে বেশি থাকে? এই যে 4টে শস্য দেওয়া রয়েছে, বাজরা, ভুট্টা, জোয়ার আর গম, এই 4টের মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকছে? আমরা জেনে নিই পার্সেন্টেজ হিসেবে। আমি এখানে পার্সেন্টেজ হিসেবে দেওয়া রয়েছে যে কোন শস্যে কতটা পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। ধরা যাক 100 গ্রাম বাজরা আমি নিলাম, তার মধ্যে কতটা রয়েছে? 42 মিলিগ্রাম। তাহলে সবচেয়ে বেশি প্রথমে ক্যালসিয়াম রয়েছে কি বাজরায়। তারপর যদি পার্সেন্টেজ হিসেবে দেখি, সেটা হচ্ছে গমে 36 মিলিগ্রাম রয়েছে টোটাল এর মধ্যে। তারপরে হচ্ছে তোমার ভুট্টায়, জোয়ারে, তারপর ভুট্টায়, জোয়ারে হচ্ছে 13 মিলিগ্রাম, ভুট্টায় হচ্ছে 11.6 মিলিগ্রাম। আচ্ছা, এই যে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়ামটা মেনলি কিসের জন্য লাগে? মানে যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খনিজ, যেটি হাড়ের গঠনে বা বোনসের কম্পোজিশনে কিন্তু খুবই কাজে দেয় এই ক্যালসিয়াম। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? বিখ্যাত অঙ্কন বা ছবি যেটি আমরা দেখি, সত্যম শিবম সুন্দরম। ঠিক আছে, এই সত্যম শিবম সুন্দরম যে চলচ্চিত্রটা হয়েছিল অনেক আগের এটা কথা বলছি, তো এইটা করেছিলেন কে বা তৈরি করেছেন কে? মহেন্দ্রনাথ সিং, নন্দকিশোর শর্মা, না শিবনন্দন নালিয়া, না রাজ কাপুর? সঠিক উত্তর কোনটা হবে? বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন হচ্ছে 1978 সালে এটি রিলিজ করে হিন্দি চলচ্চিত্র, যেটির পরিচালক বা প্রযোজক হচ্ছে দুটি রাজ কাপুর ছিলেন। চলচ্চিত্রটিতে রাজ কাপুরের ভাই শশী কাপুর ছিলেন এবং তার প্রেমিকা চরিত্রে ছিলেন জিনাত আমান, দুজনে অভিনয় করেন। চলচ্চিত্রটির কাহিনী লিখেছিলেন জৈনেন্দ্র জৈন এবং চলচ্চিত্রটার কাহিনী দুই মানুষ ভালোবাসার মধ্যে একটা পার্থক্য নিরূপণকারী কাহিনী হিসেবে সেটি আবর্তিত হয়েছে এই সত্যম শিবম সুন্দরম। ঠিক আছে, ক্লিয়ার? তো এতগুলো আমি যে প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে, খেয়াল করবে, ফলো করবে, প্র্যাকটিস করবে, যার থেকে কিন্তু প্রচুর কমন ট্রিক্স তোমরা পেয়ে যাবে। পরবর্তী যে কেপিএসআই যে এক্সামটা দিতে যাচ্ছ তোমরা আসন্ন, বা অন্যান্য যে এক্সামের ক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো ভালো করে কাজে দেবে। তো এই প্রশ্ন উত্তরগুলোকে কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের চ্যানেল থেকে আপডেট যাচ্ছে, তো সেগুলোকে তোমরা ভালো করে ফলো করো, সেখান থেকে ভালো করে পড়ো, প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে যদি তোমরা কিছু জানতে চাও কোনো বিষয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সেই সম্বন্ধে আবার আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আসবো, যেগুলো তোমাদের আরও বেশি হেল্পফুল হবে, যেগুলোতে তোমরা পরীক্ষায় ভালো করে লিখতে পারবে বা ভালো করে সেটাকে বুঝে সেগুলোকে অ্যাটেম্প্ট করতে পারবে, সফল হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা কিন্তু এছাড়াও তোমরা যদি চাও যে এই কেপিএসের এক্সামের কথা শুধুমাত্র আমি বলছি না, অল টোটাল এক্সামের ক্ষেত্রে কিন্তু একটা পাওয়ার প্যাক লঞ্চ করেছে আমাদের নার্সারির তরফ থেকে, যেখানে তোমরা মাত্র 500 টাকায় WBCS কোর্স ছাড়া বাকি সব যে কোর্সগুলো রয়েছে, ফুড এসআই বলো, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, প্রত্যেকটা কোর্স কিন্তু সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো, যার ভ্যালিডিটি 1 মাস, পুরোটা 6 মাস। এবং এখানে তোমরা প্রচুর স্টাডি মেটেরিয়াল পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং পাবে, পরে শুনতেও পারবে আরামসে, এবং তার সাথে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন উত্তর সলভের প্র্যাকটিস সেট পাবে। তো তোমরা কিন্তু এই সুযোগ হাতছাড়া করো না। এইটা মাত্র 26শে জানুয়ারির জন্য, প্রজাতন্ত্র দিবসের জন্য এটা অফার চলছে এবং 31শে জানুয়ারি অবধি চলবে। তো তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও এবং অ্যাডমিশন নিয়ে নাও। তোমরা আগামী পরীক্ষা যাতে সফলভাবে উঠতে পারো, ভবিষ্যৎ তোমাদের যাতে উজ্জ্বল হয়, সেই জন্য কিন্তু আমরা সবসময় তোমাদের সাথে আছি, সাথে থাকবো। তো তোমরা প্লিজ তাড়াতাড়ি এগুলোকে ফলো করো, আমরা যা আপডেট দিচ্ছি প্রতিদিনকার এগুলোকে প্র্যাকটিস করো, দেখবে তোমরা আসন্ন পরীক্ষায় উত্তীর্ণ হবে। অল দ্য বেস্ট।